আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমার ফেসবুক পেজ আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে আপনারা এই লিঙ্ক থেকে আপনারা যুক্ত হবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এইখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক প্রোফাইল, তারপরে এই যে এক্স মানে টুইটার, লিঙ্কডইনের সবগুলির লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার পেজে এবং গ্রুপে যুক্ত হতে পারবেন। আজকে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার মধ্যে বিডি ল্যাম্প নতুন একটা শেয়ার নিয়ে আলোচনা করব, যেটা মেবি আগে আপনাদেরকে আর অ্যানালাইসিস শেয়ার করে নেই। বিএসআরএম স্টিল, এইটা নিয়ে গতকালকে অল্প কিছু আলোচনা করছি, তার ফান্ডামেন্টাল দিকগুলি নিয়ে আলোচনা করব। তারপর একটা জাং শেয়ার ন্যাশনাল ফিড মিল লিমিটেড, এইটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি লাবেলো, সাবকো স্পিন, কেপিসিএল, ডেল্টা স্পিন, তারপরে স্টাইল ক্রাফট, অ্যাসালাম, এইগুলি নিয়েও ছোটোখাটো আলোচনা করবে। ইতিমধ্যেই আমরা এগুলি নিয়ে আলোচনা করে আসছি, তারপরেও আপনাদেরকে হালকা কিছু একটা ধারণা আমি দিব। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, বিডি ল্যাম্প শেয়ারটা 315 টাকা থেকে কোন বছর ছিল? আমাদের 2022 সালে 315 টাকা ছিল বিডি ল্যাম্পের প্রাইস, হাই প্রাইস। সেটা নামতে নামতে আমাদের এই 2024 জুন মাসে নেমে দাঁড়াইছে 98 টাকা বা আরও নিচে। হ্যাঁ, 98 টাকা, তারপরে 98 টাকা, অলমোস্ট 98 টাকা পর্যন্ত শেয়ারটা নামছে। কিন্তু আসলে কি তার ফান্ডামেন্টাল এমন কোনো চেঞ্জ ছিল যার কারণে বিডি ল্যাম্প এত বাজে পারফরমেন্স করছে? আসেন আমরা ফান্ডামেন্টাল কিছু ডাটা আমরা দেখে আসি, তারপরে টেকনিক্যাল ডাটাগুলি দেখব এবং কোথায় এন্ট্রি নেওয়া যায়, আদৌ কি এন্ট্রি নেওয়া যায় কি না, বা অপেক্ষা কোথায় করতে হবে, কতদিন করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলি বিশদভাবে আরও আলোচনা করব। বিডি ল্যাম্প আমরা সবসময় যে জিনিসটা চেক করি, আমরা একটা ইপিএস চেক করি। তাহলে ইপিএস যদি আমরা চেক করি তাহলে আমরা দেখব ইপিএস 2022-এর পরে 23-24 2 বছরও আমাদের ইপিএস খারাপ আসছে, ঠিক আছে। বাট যদি আমরা ইপিএসগুলি, এই কারেন্ট ইপিএসগুলি চিন্তা করি, দেখব 24-এর প্রথম কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার, তৃতীয় কোয়ার্টার আস্তে আস্তে ইপিএসগুলি ভালোর দিকে আসতেছে। ডিভিডেন্ড হিস্ট্রি দেখলে আমরা দেখব ডিভিডেন্ড হিস্ট্রি লাস্ট ইয়ার 5% মানে স্টক এবং ক্যাশ প্রদান করছে। অন্যদিকে যদি আমরা দেখি ফান্ডামেন্টালে তার লোনের পরিমাণ কি আছে, দেখব লং টার্ম লোন নাই, যেটা একটা ভেরি গুড সাইন যে লং টার্ম লোন নেই। শর্ট টার্মে 100 কোটি টাকা আছে। শর্ট টার্ম লোনটা খুব একটা খারাপ কিছু না, এটা সবাই নেয়, বিজনেসের কারণে নিয়ে থাকে। পাশাপাশি আমরা যদি দেখি ফার্স্ট কোয়ার্টার ইপিএস পজিটিভ, সেকেন্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ, থার্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ, তার মানে ফোর্থ কোয়ার্টার ইপিএস পজিটিভ আসবে, এইটাই আমরা ধারণা করতে পারি। আর যদি আমাদের ফোর্থ কোয়ার্টার ইপিএসও পজিটিভ আসে তাহলে আমাদের ইপিএস কত আসবে? গত বছর 24-এ -13.4 ছিল, আর এই বছর যদি ইপিএস ফোর্থ কোয়ার্টার ভালো আসে তার মানে আমাদের মাইনাস কমে অলমোস্ট 6-এ চলে আসতে পারে, ঠিক আছে। তার মানে 13 থেকে 6.5 বা 6 আসলে অলমোস্ট অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হওয়া মানে তো একটা কোম্পানির জন্য অনেক ভালো একটা দিক, ঠিক আছে। তাছাড়া একটা ফান্ডামেন্টাল দিক ভালো কোম্পানি বুঝতে হলে বলছিলাম যে ডাইরেক্টর হোল্ডিংয়ের কথা বলছিলাম। ডাইরেক্টর হোল্ডিং কত পার্সেন্ট আছে? ডাইরেক্টর হোল্ডিং 61.86% আছে, যা একটা গুড সাইন। পাশাপাশি কি হলো, লাস্ট মান্থে 0.01% ডাইরেক্টররা আরও শেয়ারটা কিনে নিচ্ছে। তাহলে মোটামুটিভাবে আমরা ধরতে পারি যে সামনের দিনগুলি আমাদের এই বিডি
ল্যাম্প ভালো করার সম্ভাবনা তৈরি করছে। আর সেই সম্ভাবনাটা কন্টিনিউ করার পিছনে যুক্তি হলো শেয়ারটা কিন্তু আমাদের একবারে বটম লেভেলে আছে। বটম লেভেলটা কিভাবে আমরা বুঝতে পারতেছি, এই হলো আমাদের বটম লেভেলে আছে। আমরা যদি উইকলি চার্টে যাই, এই হলো আমাদের উইকলি চার্ট। দেখেন একবারে লো পজিশনে শেয়ারটা কি করছে, একটা অ্যাকুমুলেশন ফেস করতেছে। এই যে উইকলি চার্টে আমাদের অ্যাকুমুলেশন জোন ড্র করা আছে, আর পাশাপাশি আমাদের সাপ্লাই জোন ড্র করা আছে। তাহলে এই সাপ্লাই জোন থেকে বারবার শেয়ারটা রিজেকশন পেয়ে নিচে চলে আসতেছে। আমরা এইভাবে আমরা অ্যাকুমুলেশন জোনটাকে আমরা কল্পনা করি এবং প্রতিবারে আমরা বলে আসি যে এই অ্যাকুমুলেশন জোনটাতে তার কি হয়, এরকম হয়, মানে আপ ডাউন করে করে শেয়ারটা, মানে কোনো একটা স্টক তার অ্যাকুমুলেশন ফেজ কমপ্লিট করে। তাহলে যদি আমরা এইভাবে কল্পনা করি, তাহলে এখনও শেয়ারটা আমাদের অ্যাকুমুলেশন ফেজে আছে, যেটা এখনও আমাদের ব্রেকআউট দেয়নি। তার মানে লং টার্মে একটা ভালো চিন্তা যদি করি, সেই চিন্তা থেকে আমরা দেখতে পারতেছি এখনও লং টার্মের জন্য যথেষ্ট সম্ভাবনাময় না এই স্টকটা। এখন উইকলিতে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি এখান থেকে এখানে, তাহলে দেখব আমাদের একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়েছিল, দিয়ে শেয়ারটা আমাদের প্রফিটও দিচ্ছে, দিয়ে আবার সেটা রিটেস্টে এসে এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। আসুন আমরা ডে চার্টে যাই। ডে চার্ট আমাদের কি বলে একটু আমরা দেখে আসি। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা একটা কারেকশন মোডে আছে। আমরা যদি ফিবোনাচি ড্র করি তাহলে আমরা দেখতে পারবো সে গোল্ডেন জোনে আছে। আমরা জানি গোল্ডেন জোনটা আমাদের একটা কার্যকরী একটা সিস্টেম বা আমাদের কার্যকরী একটা পদ্ধতি বা প্রসেস যেটাই বলি একটা। তার মানে শেয়ারটা আমাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের ফিবোনাচি গোল্ডেন জোনের মিডল পয়েন্টে আছে, এসে শেয়ারটা সাপোর্ট নিছে। তার মানে আমরা শর্ট টার্মের একটা চিন্তা করতে পারি, যেহেতু সাপোর্ট নিছে, সাপোর্ট নিয়ে কী করলো, এই ক্যান্ডেলটা এটা আমাদের মাদার ক্যান্ডেল। কয় তারিখের ক্যান্ডেল? 27 তারিখের ক্যান্ডেলটা আমাদের মাদার ক্যান্ডেল। এই মাদার ক্যান্ডেলের ভিতরে 3টা ক্যান্ডেল আমাদের দিচ্ছে। তাহলে এই 3টা ক্যান্ডেল নিয়ে আমাদের বলে ইনসাইড বার। তাহলে এই ইনসাইড বারের উপরে যদি ব্রেকআউট দেয়, এখান থেকে উপরে যদি ব্রেকআউট দেয়, উপরে চলে যাবে, আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স আমাদের এইটা হবে। আর যদি ব্রেক ডাউন দেয় এই ইনসাইড বারের এই যে লেভেলটা কত টাকা, 111 টাকা, এটা ব্রেকডাউন দিলে আমরা ধরে নিতে পারি শেয়ারটা 100 টাকা বা তার নিচে আসার একটা সম্ভাবনা তৈরি করে। 100 টাকার নিচে আসলে কত, 90 টাকা পর্যন্ত আসার একটা সম্ভাবনা তৈরি করবে। আপাতত যে জিনিসটাকে আমরা বুঝাইতে চাইতেছি ইনসাইড বার। তাহলে ইনসাইড বারে যতক্ষণ আছে ততক্ষণ আমরা কখনোই ট্রেড নিব না। আর যদি আমরা ভলিউম প্লট করে ভলিউম দেখব, এই যে শেয়ারের দাম বাড়লো, বাড়ার পরে শেয়ার পড়তেছে, ভলিউমও ছোট হচ্ছে। তার মানে এটাও একটা আমাদের পজিটিভ সাইন যে শেয়ার তার ভলিউমের সাথে তার প্রাইসের একটা মিল আছে। সো আমরা যদি এর নিচে আসে এই জায়গাটায় 100 টাকার লেভেলের আশেপাশে শেয়ারটা যদি কিনতে পারি, তাহলে একটা লং টার্মের একটা সম্ভাবনা তৈরি হবে। লং টার্মের জন্য আমরা এই শেয়ারটা হোল্ডিং করব। আর শর্ট টার্মের জন্য যদি আমরা চিন্তা করি, আমাদের কি করতে হবে, আমাদের এটা ব্রেকআউট দিতে হবে। হ্যাঁ, তাহলে ব্রেকআউট যদি দেয় আমাদের টার্গেটটা থাকবে এই লেভেল, আর আমাদের স্টপ লসটা থাকবে এই লেভেল। তাহলে কি হবে, 111 টাকা আমাদের স্টপ লস, আর আমাদের টার্গেট আমাদের এটা এই হাইটা, হাই কত আছে 145 টাকা বা তার বেশি। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হচ্ছে 1:2। তার মানে মিনিমাম 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও হলে আমরা এন্ট্রি নেব। তার মানে আমরা যারা ব্রেকআউট ট্রেডিং করি, তাহলে আমাদের এই 122 টাকা যদি 121 টাকা 80 পয়সা মানে 122 টাকার উপরে শেয়ার ক্লোজিং দেয়, তাহলে আমরা এন্ট্রি নেব। আর
স্টপ লস আমাদের 111 টাকার নিচে। আর যারা আমরা লং টার্মের চিন্তা করতেছি তারা শেয়ারটা 100 টাকার আশেপাশে যদি পাই আমরা লং টার্মের জন্য আমরা এই জায়গায় আমরা বাই করব। শেয়ারটা খুব একটা বেশি নিচে আসবে এরকম না, কারণ ফান্ডামেন্টাল ডাটা চেঞ্জ হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, 3টা কোয়ার্টারই পজিটিভ এবং একবারে তলানিতে আছে। সেই হিসাবে শেয়ারটা আগামী দিনগুলিতে অনেক ভালো রিটার্ন জেনারেট করতে পারে, সম্ভাবনা অনেক বেশি। লং টার্মে এই বিডি ল্যাম্পের টার্গেট কত হতে পারে? তাহলে এই লং টার্মের টার্গেটটা দেখার আগে আমরা অন্য একটি স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে আসি। কোনটার? আমাদের বিএসআরএম স্টিলের একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা দেখে আসি। গতকালকে বিএসআরএম স্টিল নিয়ে আপনাদের ভিডিওতে কথা বলছিলাম, সেই ভিডিওটা দেখবেন যে কি বলছিলাম। আর এখন তার লং টার্মের জন্য ফান্ডামেন্টাল ডাটাতে কি কি পরিবর্তন আসছে এইটুকু একটু দেখি। আমাদের 2024-এর ইপিএস ছিল 10 টাকা 10 পয়সা, 2025-এ সেটা অলমোস্ট হয়ে যাবে 13 থেকে 14 টাকা। তার পি রেশিওটা দেখেন, একটা কি বলবো, মানে রিমার্কেবল একটা পি রেশিও। একটা ফান্ডামেন্টাল স্টকের জন্য পি রেশিও খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে, ঠিক আছে। তার মানে 4.42। এটা দিয়ে বোঝা যায় যে স্টকটা অবমূল্যায়িত আছে, মানে আন্ডার ভ্যালুতে আছে শেয়ারটা। তারপরে পি রেশিও যদি 10ও থাকতো তাও বলতাম যে না ঠিক আছে, 10 যদি হয় পি রেশিও তাহলে প্রাইসটা আরও অনেক উপরে উঠে যায়। আমরা সাধারণত কি করি, পি রেশিওর উপর ডিপেন্ড করে আমরা লং টার্ম এন্ট্রি নিই। আর পি রেশিও যার যত কম সেটা খুব ভালো একটা স্টক বা কোম্পানি। আবার এমন হয় যে পি রেশিও মাইনাস আসে, তাহলে পি রেশিও যেগুলির মাইনাস আসে ওইগুলি আমরা পি রেশিও হিসাবে তাকে মূল্যায়ন করব না। এবং লোপেড শেয়ার যেগুলি সেই লোপেড শেয়ারও আমরা পি রেশিওকে কাউন্টে নিব না। এখন দেখেন তার ন্যাপ কত আছে, ন্যাপ 85 টাকা 77 পয়সা। এই ন্যাপ থেকেও শেয়ারটার প্রাইস আমাদের কমে আছে। এখন ন্যাপ কি বাড়ছে না কমছে আমরা যদি একটু দেখি, প্রতি বছর ন্যাপ আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তেছে, প্রতি কোয়ার্টারই ন্যাপ আমাদের বাড়তেছে। তার মানে এটা একটা গুড ফান্ডামেন্টাল কোম্পানি, গুড গভর্নেন্সও আছে তার যদি আমরা মার্কেটের মানে তার ফান্ডামেন্টাল যে ভ্যালুগুলি দেখি, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। তার লোন আছে, লং টার্ম লোন আছে 844 কোটি টাকা এবং শর্ট টার্ম লোন অনেক বেশি, তার রিজার্ভও আছে। আর বিএসআরএম স্টিল নিয়ে তো আমরা সবাই জানি, আমাদের সবাই বিএসআরএম স্টিল ব্যবহার করি এবং বাজারে একটা বড় ধরনের একটা চাহিদা আছে। সো বিএসআরএম স্টিলটাই আমরা লং টার্মের জন্য আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। আমরা কোন ভিডিওতে আমরা বিএসআরএম নিয়ে কথা বলছিলাম, আসেন আমরা দেখে আসি। আমরা বিএসআরএম স্টিল নিয়ে কথা বলছিলাম এই হেডলাইনে, মানে টাইটেলে, বিনিয়োগকে লাভে রূপান্তরিত করার সঠিক সমাধান। তাহলে আপনারা এই ভিডিওটা গতকালকে লাস্ট যে ভিডিওটা দিচ্ছি এইটা দেখবেন, এটাতে একটা মোটামুটি ধারণা দেওয়া আছে। আপনারা যদি চান এই বিএসআরএম নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও দিতে, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আর এই যে এই ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করবেন। আপনারা অনেকেই এই ভিডিওটা আপনারা দেখেন নাই, কিন্তু এই ভিডিওটাতে আমাদের অনেক কিছু বলা আছে। এই ভিডিওতে অনেক কিছু বলা আছে বলতে কি বলা আছে, এই যে আমাদের লাভেলো, আমাদের সাবকো স্পিন, কেপিসিএল, ডেল্টা স্পিন, স্টাইলক্রাফট, এস আলম, এইগুলি নিয়ে সুন্দর সুন্দর কিছু টিপস দেওয়া আছে যে এটা সামনে কি হইতে পারে, কি অবস্থায় আছে, কেন বাড়বে বা কেন কমে যেতে পারে, কারেকশন করতে পারে। তার মানে আপনারা কি করবেন, এই ভিডিওটাও দেখবেন। অনেকে এই ভিডিওটা দেখেন নাই, আমাদের 3 দিন আগের ভিডিওটা পাবলিশ করা, মেবি বুধবারে পাবলিশ করা, ঠিক আছে। এই যে না দেখলে অনেক কিছু মিস করবেন, আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলছেন, সেই কারণে এই ভিডিওটা আপনারা দেখবেন। চলেন আমরা আমাদের ওই টার্গেটে চলে যাই। আমাদের বিডি ল্যাম্পের লং টার্মের টার্গেট কি হতে পারে? আমাদের প্রথম একটা টার্গেট আমরা এইখানে ড্র করতে পারি, এইটা, ঠিক আছে।
আমাদের হ্যাঁ এই জোনটা আমাদের হতে পারে কত 175 থেকে 190, এই জোনটা হতে পারে আমাদের একটা টার্গেট। আরেকটা টার্গেট হতে পারে কি আমাদের ফাইনাল বা লং টার্মের এই জোনটাও আমাদের একটা টার্গেট হতে পারে 250 টাকার লেভেলে। বাট যদি তার ফান্ডামেন্টাল চেঞ্জগুলি কন্টিনিউ পজিটিভের দিকে যায় তাহলে কিন্তু আমরা এই বিডি ল্যাম্প তাহলে ফাইনালি আমরা বিডি ল্যাম্পের টার্গেটে আমরা পৌঁছতে পারি যদি ফান্ডামেন্টাল যে চেঞ্জগুলি আমরা দেখতে পাচ্ছি ওই যেটা আমরা দেখায় আসলাম ইপিএসের গ্রোথ থেকে শুরু করে তার নেট অ্যাসেট ভ্যালুর যে ব্যাপারগুলি আসছে সেটা যদি হয় তাহলে আমরা এই লেভেলটা পর্যন্ত আমরা দেখতে পারি কত 370 থেকে 390 টাকা পর্যন্ত আমরা লং টার্মে চিন্তা করতে পারি। তার লং টার্মে যদি আমরা চিন্তা করি তাহলে যদি এরকম হয় 22 গুণ আমার দরকার না, আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি আমাদের শেয়ারটা কত পার্সেন্ট প্রফিট দিতে পারে জেনারেট করতে পারে মানে প্রায় 300%। তাহলে লং টার্মে আমরা যদি 3 বছর 5 বছরও আমরা এই শেয়ারটাতে বাই সেলের মধ্যে থাকি তাহলে শেয়ারটা থেকে আমরা রিটার্ন জেনারেট করতে পারবো অলমোস্ট 300%। আজকে 10 টাকা বিনিয়োগ করলে আমরা 5 বছরে যদি বাই সেলের মধ্যে থাকি মিনিমাম আমরা 30 থেকে 40 টাকা রিটার্ন আমরা পেতে পারি, সম্ভাবনা আছে। আর আমি তো আছি আপনাদের ডে বাই ডে এটার আপডেট ভিডিও অবশ্যই দেব যদি আপনারা চান। এখন আসেন আমরা কথা বলি আমাদের অপর একটি স্টক, কোন স্টকটা এই লাস্ট স্টক ন্যাশনাল ফিড মিল লিমিটেড, একটা একটা জাঙ্ক শেয়ারটা নিয়ে আমরা যদি একটু কথা বলি আসেন চার্ট দেখে আসি। ন্যাশনাল ফিড মিল লিমিটেড শেয়ারটা কি একটা অ্যাকুমুলেশন ফেজে আছে, আপনারা এই বক্স দেখলেই বুঝে যান যে অ্যাকুমুলেশন ফেজ। তার মানে শেয়ারটা এই অ্যাকুমুলেশন ফেজ থেকে বের হতে হবে। অ্যাকুমুলেশন ফেজ থেকে বের হওয়ার আগে কি করে আপ ডাউন করে শেয়ারটা অ্যাকুমুলেশন ফেজ কমপ্লিট করে এটা আমরা মুখস্থ হয়ে গেছে, পানিবাদ হয়ে গেছে। সো আমরা চিন্তা করব এই অ্যাকুমুলেশন ফেজটা কমপ্লিট কবে করে তারপরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার চিন্তা করব। তো এন্ট্রি নেওয়ার আগে আমরা কি দেখি, দেখেন আমাদের আরএসআইটা কি আছে। আরএসআইটা কিন্তু আমাদের এই যে 70 প্রায় 70-এর দিকে একটু দেখি, দেখেন এটা আরএসআই 66 ছিল এখানে। এখন শেয়ারটা যদি এই আরএসআইটা কি করতে পারে এখানে এসে সাইডে আবার ট্যাপ করতে পারে। অলরেডি কিন্তু সাইডে সে রিটেস্ট করে নিয়েছে, করে উপরে উঠছে, আবার একটু নিচে নামতেছে, হতে পারে শেয়ারটা আবার এই আরএসআই 50 পর্যন্ত ট্যাপ করতে পারে। আর ট্যাপ না করারই সম্ভাবনা বেশি। যদি আমরা অন্যদিকে যদি আমরা সম্ভাবনাটা খুঁজি তাহলে দেখব আমরা MA50-এর উপরে আছে আমাদের প্রাইস 20, তার মানে অলরেডি সে এখানে ক্রস ওভার করে ফেলছে, করে সে এইখানেও সে টাচ করে করছে। তার মানে কি হলো একটা তার যে একটা স্ট্রংনেস, সেই স্ট্রংনেসটা আমরা কিন্তু খুঁজে পাই। কিভাবে খুঁজে পাই? MA ক্রসের পরে শেয়ারটা এই 50 MA নিচে শেয়ারটা আর আসে নাই। তার মানে শেয়ারটা যদি কালকেও একটু কমে আমরা ধরে নিতে পারবো শেয়ারটা এই 9 টাকা পর্যন্ত আসতে পারবে, আসার চান্স আছে। বাট 9 টাকার নিচে আসবে এইরকম অনুমান করা যায় না। তার মানে এটা একটা স্ট্রং মুভমেন্ট, মানে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে শেয়ারটা সে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। সো যেহেতু শেয়ারটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, কিভাবে আমরা বুঝবো? এই যে এইখান থেকে সে আর নিচে নামতেছে না, একটা অ্যাকুমুলেশন ফেস করতেছে। যখন এই অ্যাকুমুলেশন ফেজটা সে কমপ্লিট করে উপরে উঠে যাবে, 10 টাকার উপরে ক্লোজিং দিবে, তখন তার একটা শার্প একটা আপ মুভমেন্ট আমরা পাবো। ঠিক আছে, একটা শার্প আপ মুভমেন্ট পাবো। আপাতত দৃষ্টিতে যদি আমরা শেয়ারটাকে নিচে পাই, 9 টাকা লেভেলে আমরা পাই, তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। 9 টাকা না, হ্যাঁ 9 টাকা, MA20 হলো 9 টাকা। আর যদি তখন আমরা 8 টাকা 60 পয়সা স্টপ লস আমরা কাউন্ট করব। 8 টাকা 60 পয়সা বা 8 টাকা 50 পয়সা। মূল কথা হলো 8
টাকা 50 পয়সা আমরা স্টপ লস ধরে এই শেয়ারটাতে যে জায়গায় পাই 9 টাকা, অ্যারাউন্ড 9 টাকা পাইলে আমরা নিব। বাট আর আমরা যারা এই 9 টাকা 60 পয়সা বা 9 টাকা 70 পয়সা অথবা এই 10 টাকার উপরে যারা এন্ট্রি নিব, তারা আমরা MA20 স্টপ লস ধরে আমরা শেয়ারটা এন্ট্রি নেব। তার মানে আমরা যারা যদি কালকে পরশু রবি সোমবারে যদি শেয়ারটা কমে 9 টাকার আশেপাশে আসে, তাহলে আমরা এই 8 টাকা 50 স্টপ লস ধরে এন্ট্রি নেব। আর যারা আমরা 10 টাকার উপরে ব্রেকআউটের পরে আমরা এন্ট্রি নেব, তারা এই লেভেলে আমাদের 9 টাকা 20 পয়সা 9 টাকা 20 পয়সা আমাদের স্টপ লস থাকবে। ঠিক আছে, এই দুইটা দিক আমরা বিবেচনা করব। আর যদি আমরা ব্রেকআউট ট্রেডিং করি, তাহলে আমরা কি করব, ধরেন এটা ব্রেকআউট ট্রেডিং করলে আমরা কি বলছি, এটা আমাদের স্টপ লস আর আমাদের টার্গেট হবে, আমরা আপাতত দৃষ্টিতে এইটুকু আমাদের টার্গেট আমরা সেট করতে পারি, এইটুকু। ঠিক আছে, যদি এইটুকু সেট করি তাহলে আমাদের কি আছে 1:2.5। যদি আমরা যেহেতু মিনিমাম 2 বলছি, তার মানে আমরা যদি এইটাও আমরা কল্পনা করি, এই হলো 1:2 মিনিমাম আমাদের রিস্ক রেশিও 1:2 হয়ে গেল, আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা ব্রেকআউট ট্রেডিংও করতে পারি, আমরা কনজারভেটিভ ট্রেডিংও করতে পারি। কনজারভেটিভ ট্রেডিং কি, যদি আমরা সেটা 9 টাকার আশেপাশে পাই। এখন এমন হতে পারে আপনার সকালবেলা প্রতিদিনই সকালবেলা 9 টাকা বসায় দিলেন, 9 টাকা 10-এ বসায় দিলেন, কোনো না কোনো সময় আপনাকে শেয়ার দিয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের ন্যাশনাল ফিড মিলের আমাদের আপডেট। তারপর শেয়ারটা কিন্তু আমাদের ফাইনাল কিন্তু আরও অনেক উপরে যাওয়ার একটা পসিবিলিটি দেখা যায়। আমরা যদি দেখি আমাদের স্মার্ট মানি আছে কি নাই, এই যে একটা বড় ভলিউম, এইটা তার স্মার্ট মানির ফুটপ্রিন্ট, প্রথম ফুটপ্রিন্ট। পরবর্তীতে কোনো ওই রকম ভালো ভলিউম আমরা পাচ্ছি না। এই যে এখানে একটা ভলিউম পাইছি, এইগুলি আছে, এইটা তত একটা পাওয়ারফুল ভলিউম না। বাট RSI দিক বিবেচনা করলে সে অনেক পাওয়ার আছে। অন ব্যালেন্স ভলিউম, আমি জানি না আপনারা অন ব্যালেন্স ভলিউমটাকে কাউন্ট করেন কি না। যদি আপনারা অন ব্যালেন্স ভলিউমটাকে কাউন্ট করেন, তাহলে আপনারা দেখবেন অন ব্যালেন্স ভলিউমটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। আর এই জায়গায় অন ব্যালেন্স ভলিউমটা এই জায়গায়ও একটা সাইডওয়েজ পারফর্ম করতেছে। কেন পারফর্ম করতেছে সাইডওয়েজ? ওই যে উপরে প্রাইসও আমাদের একটা সাইডওয়েজ পারফর্ম করতেছে, আমাদের অন ব্যালেন্স ভলিউমটাও সাইডওয়েজ পারফর্ম করতেছে। তার মানে আমাদের ওই ব্রেকআউটটা যদি দেয়, অন ব্যালেন্স ভলিউমের ব্রেকআউট হয়ে যাবে। পাশাপাশি যদি আমরা এই যে যারা আমরা করি ম্যাকডি আমাদের পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে। ঠিক আছে, তারপর আমরা যারা মানি ফ্লো দেখি, তাদের জন্য সুসংবাদ, এটার মানি ফ্লো 80-র উপরে কত আছে মানি ফ্লো, 83.9 মানে 84। তার মানে মোটামুটি আমরা ধরতে পারি জাং শেয়ার হলেও, জাং শেয়ার আমরা শুধুমাত্র শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য ট্রেড নেব। সো এখানে ব্রেকআউট হওয়ার পরে এন্ট্রি নেওয়াটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য যারা টিএ দেখি। আর যারা আমরা একটু কনজারভেটিভ সেফ জোনে এন্ট্রি নিতে চাই, তারা 9 টাকার আশেপাশে আমরা এন্ট্রি নেব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, কীভাবে এন্ট্রি নেবেন, প্রফিট করবেন, করবেন। পাশাপাশি আমরা যদি বলি, এই স্টাইলক্রাফট শেয়ার অনেক ভালো পজিশনে আছে, সামনে ভালো করতে পারে। সাবকো স্পিন, ডেল্টা স্পিন মানে টেক্সটাইল সেক্টর, তারপরে আছে আমাদের অলটেক্সে কি পজিশন একটু কি দেখবো। আমাদের ভিডিও 24 মিনিট হয়ে গেছে, দেখবো না, অন্য একটা ভিডিওতে আমরা দেখব। তো ভালো থাকবেন সবাই। ভিডিও শেষ করা আগে রিকোয়েস্ট হলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম।